চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে, ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা। জাতাকল জীবনের মধ্যে বাঙালির এক টুকরো অবকাশের নাম একটু রসিকতা করে বলাই যায় দীপুদা, অর্থাৎ ওই দীঘা, পুরী আর দার্জিলিং। উইকেন্ড এলে কয়েক ঘন্টার মধ্যেই শহর ছেড়ে চলে যাওয়া সেই চেনা সমুদ্র সৈকতে দীঘায়, একেবারে নিরাপদে, নিরুপদ্রবে, নিশ্চিন্তে। সে আজ নয়, দশকের পর দশক ধরে। কিন্তু বাঙালি সেই মায়াবী নস্টালজিয়া এবার একেবারে বিপন্নতার মুখে। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় তারই ইঙ্গিত মিলছে। ক্রমশ নিজের তটকেই গিলে খাচ্ছে সমুদ্র, আর সমুদ্র সৈকত ক্ষয় হয়ে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে বিপদ। আর এই বিপদ শুধু পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে নয়, এই বিপদ হচ্ছে সমস্ত মধ্যবিত্ত বাঙালির সামান্য একটু অবসর যাপনে। আমরা এই নিয়েই আজ কথা বলবো বিশেষজ্ঞদের সঙ্গে। সমস্যা হয়েছে তার সমাধান খোঁজার চেষ্টা করব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতে দেখে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় ঠিক কী উঠে এসেছে। সমুদ্রে স্নান করছেন, হঠাৎই পায়ের নিচ থেকে সরসর করে সরে গেল বালি। ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বহু মানুষের, কিন্তু কজনই বা একে পাত্তা দেন? বিশেষজ্ঞরা বলছেন সাবধান। আপাত নিরীহ এই ঘটনাতেও লুকিয়ে রয়েছে বড়সড় বিপদের ইঙ্গিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং তার ভিত্তিতে একটি জার্নালে প্রকাশিত রিপোর্টে এমনই মারাত্মক তথ্য উঠে এসেছে। সমুদ্র নিয়ে একটা কথা চালু আছে, সমুদ্র কিছু নেয় না, ফেরত দেয়। ওল্ড দীঘার ভাগ্য বোধহয় এতটাও প্রসন্ন নয়, কারণ সমুদ্র তার তট থেকে বালির স্তর খুবলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফিরিয়ে দিচ্ছে না। গবেষণার তথ্য অনুযায়ী এই সমস্যার অন্যতম কারণ ওল্ড দীঘায় সমুদ্রের ঢেউয়ের চরিত্র। দীঘার সমুদ্রের ঢেউয়ের ধরন বৃত্তাকার। সমুদ্রের পাড় থেকে সবকিছু চেঁচে নিয়ে চলে যায় এই ঢেউ, আর এরপর তৈরি হয় মরণ ফাঁদ। ব্যাপারটা একটু সহজ করে বোঝানো যাক। বিশেষজ্ঞরা বলছেন ওল্ড দীঘায় যে ঢেউ দেখা যায় তাকে বলে স্কারিং ওয়েভ, অর্থাৎ বৃত্তাকার ঢেউ। এই ঢেউ ওপর দিক থেকে তটে আছড়ে পড়ে এভাবেই সমুদ্রের দিকে ফিরে যায়। আকার গোল হওয়ায় এই ঢেউ অনেকটা বেলচার মতো পাড়ের বালি চেঁচে নিয়ে যায়। দীঘায় বালির দানা মিহি হওয়ায় তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া আরো সহজ। এর ফলে দিন দিন নিচে নেমে যাচ্ছে বালির স্তর। ঢেউগুলো আসে সমুদ্র থেকে, তখন ঢেউয়ের মধ্যে একটা শক্তি থাকে। সেই শক্তিটাকে ওই জলটা ব্যবহার করার চেষ্টা করে নিজে। সে ব্যবহার করতে গেলে ও তখন বালিকে স্কাওয়ারিং করায়। তার ফলে ও স্কাওয়ার করে যে বালিটা তুলে নিয়ে যাচ্ছে, তার মানে আমার কিন্তু বাজেটে ওটা শর্টফল হচ্ছে। ওই বালিটাকে মানে আটকাতে পারিনি বলে এই বালিটা যখন বেরিয়ে গেছে, এবার ওই আমার যে ঢেউয়ের শক্তিটা আসছে, সেই শক্তির যখন আরও বালির প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু ওইখান থেকে আবার স্কাওয়ার করছে। তার ফলে বিচটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, বিচের লেভেলটা নিচে নেমে যাচ্ছে। সমুদ্র তটে বালির স্তর নেমে যাওয়ায় কমছে পাড় থেকে সমুদ্র তটের দূরত্ব। পরিসংখ্যান বলছে ৯এর দশকে ওল্ড দীঘার সমুদ্র তট থেকে পাড়ের দূরত্ব ছিল ৩০০ মিটার। এখন সেটা কমতে কমতে এসে দাঁড়িয়েছে মাত্র ৫০ মিটারে। বিশেষজ্ঞদের মতে এর ফলে জল চলে আসছে দীঘার সি ওয়ালের একেবারে গোড়া পর্যন্ত। দুর্বল হচ্ছে তার ভিত। এখন আপনার মনে হতে পারে সমুদ্র তটে বালির স্তর কমলে পর্যটকদের কি বিপদ। তাহলে শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে স্কারিং ওয়েভ বা বৃত্তাকার ঢেউ তটের কাছে রিপ কারেন্ট অর্থাৎ চোরা স্রোত তৈরি করে, যা থেকে বাঁচার কৌশল বহু সাঁতারুরও জানা নেই। এখানে ভীষণ রিপ কারেন্ট আছে। রিপ কারেন্ট যদি থাকে, ডুবুরেরা জানে কি করে ওটাকে তলায় গিয়ে চলে যেতে হয়, কিন্তু জেনারেল মানুষ জানে না। তাই জন্য মানুষ কিন্তু মারা যাচ্ছে। এই জন্যে এই পুরো জায়গায় কিন্তু রিপ কারেন্ট নেই। কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নেই। যে জায়গায় রিপ কারেন্ট নেই সেখানেই চান করতে দেওয়া উচিত। আমি সেই কাজটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। পাশাপাশি বালির স্তর নেমে যাওয়ায় সমুদ্র গহ্বরও নানা জায়গায় গভীর হচ্ছে। ঢেউয়ের সঙ্গে ভেসে গিয়ে একবার সেখানে তলিয়ে গেলে ডুবে যাওয়ার সমূহ সম্ভাবনা। দীঘায় যেমন দুর্ঘটনার কথা আকছাড়ি শোনা যায়। সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সমুদ্রবিজ্ঞানী সুগত হাজরাকে দিয়ে শুরু করব। সুগতবাবু, তাহলে একটা জিনিস কি আমজনতা জানতে চাইবেন, যে নিশ্চিন্তে বলা যায় যে দীঘাতে যাওয়াটা কোনো বিপজ্জনক ব্যাপার নয়, বিপজ্জনক ব্যাপার সব জায়গায় স্নান করতে নামাটা, সেইটাকে কার্যত অ্যাভয়েড করা উচিত। এবং সাধারণ মানুষ যখন যাচ্ছেন, কি দেখে তারা বুঝবেন যে কোন জায়গাটায় স্নান করতে নামা নিরাপদ, কোন জায়গা নিরাপদ নয়? এটার সহজ উত্তর হচ্ছে যে সাধারণ মানুষ যাবেন নিশ্চয়ই সেখানে। এখনো আমাদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা কাছে দীঘা, তারা নিশ্চিন্তে যাবেন। তবে এখন তো দীঘার পাঁচিল টপকেও সমুদ্রের জল আসে মাঝে মধ্যেই, আবার আসবে দেখবেন। তো এইটা আসবে। সুতরাং স্নানের বিষয়টা আপনি যেটা বলছেন, দীঘা পর্ষদের পক্ষ থেকে
তারা লিখে দিয়েছেন বিভিন্ন জায়গায় যে এই জায়গায় আমরা স্নান করা দেখলাম একাধিক জায়গায় বিপজ্জনক। বোর্ড লাগানো সেই হয়েছে। জায়গাগুলোতে স্নান করবেন না যেগুলোতে রিপ কারেন্ট আইডেন্টিফাই করা গেছে, যেটা আনন্দবাবু বলছিলেন। আর যে জায়গাগুলো একটু উইডথ আছে সেই সময়টা একটু জোয়ারের সময় চান না করে ভাটার সময় করলেন। দুই হচ্ছে যে আমি দেখেছি যে জোয়ারের সময় ওই বোল্ডার্সগুলোর সামনে অনেকে বসে থাকেন, তারা সবসময় প্রকৃতস্থ থাকেন না। অপ্রকৃতস্থ অবস্থাতে সমুদ্রের ধারে কাছে যাওয়া দীঘায় খুব বিপজ্জনক, এবং এরকম এটাই অনেক মৃত্যুর কারণ। সেটাকেও আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এটা দেখতে হবে যে দীঘায় কিন্তু সত্যি সত্যি ভাঙন, সমুদ্র ভাঙন খুব বিপজ্জনক মাত্রায় হচ্ছে। অনেক জায়গায় প্রায় 30 মিটার পর্যন্ত ভাঙন আমরা পেয়েছি। এবং বেশ, এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে বিপজ্জনক ভাবে ভাঙনটা হচ্ছে, এর জন্য দায়ী কি মানুষ নাকি এটা প্রকৃতিরই খেয়াল? এটার জন্য দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। যে প্রকৃতির দিক থেকে দু একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যেমন ধরুন সমুদ্রতলের জলতলের বৃদ্ধি, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে 3.2 মিলিমিটার করে দীঘা অঞ্চলে, যেটা সুন্দরবনে প্রায় 8 মিলিমিটার করে, সেটা দীঘায় 3.2 মিলিমিটার করে আসছে। কিন্তু দীঘায় যেটা হয়, এর সঙ্গে যদি স্যান্ড সাপ্লাইটা আমার থাকতো সুবর্ণরেখার থেকে, তাহলে কিন্তু আমি এই বাড়তি সমুদ্রটা বাড়তি স্যান্ড সাপ্লাই দিয়ে মোকাবিলা করতে পারতাম। সেটা আমি পারছি না, কারণ সুবর্ণরেখার উপর প্রায় 4টে থেকে 5টা ব্যারেজ করে সেই বালির সাপ্লাইটা আটকে গেছে। এইখানটা মানুষ এসে গেল, ওই বালিটা লংশোর ড্রিফট নিয়ে আসতো, এসে জমা করতো, সেটা এখন জমা করতে পারছে না। তৃতীয় যে জায়গাটা হচ্ছে যে আমি দীঘা উপকূলে ঠিক ভালোভাবে বিবেচনা না করে দীঘার টাইড যেখানে খেলা করবে সেই জায়গাটাতে বাঁধিয়ে আমরা চিংড়ির চাষ করার একটা প্রকল্প প্রায় 80-র দশক থেকে শুরু করেছিলাম। এইটাতে যেটা ক্ষতি হলো যে এই জলটা না খেলা করতে না পেয়ে সে একটা ধাক্কা দিতে শুরু করে। তাহলে এই স্পেসটা তাকে দেওয়া উচিত ছিল সমুদ্রকে। সমুদ্রকে যদি আমরা স্পেস না ছাড়ি, সমুদ্র এই স্পেসটা আমাদের কাছ থেকে নেবে। সুতরাং এখানেও আবার আমিই দায়ী। আচ্ছা, ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা আবার নেচার। যে সাইক্লোন যখন আসে তখন ওয়েভ হাইটগুলো বেড়ে যায়, এবং সেখানে গোপীনাথ বাবু যেটা বলছিলেন, এই ওয়েভগুলো বিপজ্জনক ওয়েভ, কারণ সাধারণ ওয়েভের চেয়ে বেশি। যেখানে বালির সাপ্লাই কম, সি লেভেল বাড়ছে, সেখানে বাড়তি ওয়েভ, সেইটা একটা বিপজ্জনক চাপ সৃষ্টি করছে, বিচ লোয়ারিং হচ্ছে। এবং যেটা আমরা বলি যে ওয়েভ কনভার্জেন্স, কিন্তু দীঘার বিভিন্ন যে অফশোর অঞ্চলে কতগুলো বালিয়াড়ি চড়া এগুলো সৃষ্টি হতে ঢেউ কতগুলো জায়গায় ঢেউয়ের শক্তিটা কেন্দ্রীভূত হয়। যে মন্দারমণিতে কিছুটা জায়গা হচ্ছে, জালদায় কিছুটা হচ্ছে, শঙ্করপুরে কিছুটা হচ্ছে, দীঘা মোহনায় কিছুটা হচ্ছে। এই জায়গাগুলোও কিন্তু আইডেন্টিফাইড। ঠিক, এই চারটেই মূলত আমাদের পয়েন্ট, যে এটা কেন হচ্ছে, এত বিপজ্জনক কেন হয়ে উঠছে। কোনো সন্দেহের অবকাশ নেই যে সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি, সমাধানের পথটা কি বলছেন বিশেষজ্ঞরা? দেখুন। চলো না দীঘার সৈকত ধরে। বাঙালির কাছে অল্প কদিনের ছুটি মানেই যেন দীঘা, আর দীঘা মানেই দেদার আনন্দ, ঘন্টার পর ঘন্টা সমুদ্র স্নান। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও তার ভিত্তিতে একটি জার্নালে প্রকাশিত তথ্য বলছে, ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে গেলে সাবধান। সমুদ্রের ঢেউ ক্রমাগত গিলে নিচ্ছে ওল্ড দীঘার সমুদ্র তটের বালি, ফলে গভীর হচ্ছে সমুদ্র গহ্বর, বাড়ছে চূড়া স্রোতে তলিয়ে যাওয়ার আশঙ্কা। এই বিপদ ঠেকানো যায় কি করে? সমুদ্র বিজ্ঞানীদের মতে প্রথমেই ওল্ড দীঘার যে জায়গায় স্নান করা বিপজ্জনক সেখানে সতর্কবার্তা জারি করতে হবে। আর মানুষকে শুধু সমুদ্রে নামতে নিষেধ করলেই হবে না, বিপদের কারণটাও বুঝিয়ে দিতে হবে। মানুষের পক্ষে চানের জন্য বিপজ্জনক রিপ কারেন্ট আছে বলে, যে মানুষ রিপ কারেন্টে সাঁতার কাটতে না জানে ডুবুরের মতো, তাকে কিন্তু সে টেনে নিয়ে চলে যাবে। তাই জন্য এত মৃত্যু হচ্ছে। বেশিরভাগ জায়গা খুব বিপজ্জনক, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দিতে হবে। দেখছি এখানে দু একটা জায়গায় লিখেছে, কিন্তু এর সায়েন্টিফিক রিজনিং দরকার। মারা গেছে বলে লিখেছে তা করলে হবে না। যে রিপ কারেন্ট যে জোনে বেশি আছে সেই জায়গাগুলোকে ডিমার্কেট করতে হবে। কিন্তু বিপদ তো শুধু পর্যটকদের নয়, বালির স্তর নেমে যাওয়ার ফলে সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে শহরের দিকে। কিন্তু এই ক্ষয় আটকানো যায় কি করে? বিশেষজ্ঞরা বলছেন, সুবর্ণরেখার মোহনার কাছে যে বাঁধ রয়েছে তা নতুন করে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি সুবর্ণরেখার বাঁধেই আটকে যাচ্ছে, ফলে ওল্ড দীঘার তটে বালির যোগান কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বাঁধ এমনভাবে তৈরি করতে হবে যাতে তার মধ্যে দিয়ে জলের সঙ্গে বালিও ভেসে আসতে পারে। কিন্তু ওল্ড দীঘায় যেরকম বৃত্তাকার ঢেউ দেখা যায়, তা তো বালি খুবলে নিয়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এজন্য
সমুদ্রের পার বরাবর ইস্পাত এবং বোল্ডারের দেওয়াল তৈরি করতে হবে, যেখানে ধাক্কা খেয়ে ঢেউ দুর্বল হয়ে পড়বে আর তার বালি খুবলে নিয়ে যাওয়ার মতো শক্তি থাকবে না। ওয়েভগুলোকে ব্রেক করার জন্য এগুলো হচ্ছে ব্রেকার্স, বুঝতে পেরেছো? এটা একটা লেভেল, বিভিন্ন লেভেলে করা হয়েছে, কিন্তু যখন হরাকোটাল থাকে তখন একে আটকানো যায় না, ওভারটপিং হয়, এগুলো আটকে দেয়, স্পিডটাকে আটকে দেয় এই ব্রেকার্সগুলো। ওয়েভের যে তীব্রতা আছে সেইটাকে আটকাবার জন্যে এই বড় বড় বোল্ডারগুলো, গ্রানিট বোল্ডার, আগে দেওয়া হতো ল্যাটেরাইট বোল্ডার, ক্ষয়ে যায়। তৃতীয়ত, সমুদ্র বিজ্ঞানীদের মতে সমুদ্র তটে কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ইংরেজির ইউ আকৃতির গর্ত তৈরি করতে হবে, কারণ গর্তে পড়লে ঢেউয়ের শক্তি অনেক কমে যাবে। এই বেন্ডটা করে আটকে দেওয়া হচ্ছে, তাকে স্লোপিং বোল্ডার দেওয়া হয়েছে, যার ফলে এটা উঠে ওভারটপ করতে পারবে না। তার কারণ এটা এতটা জায়গা খেলতে দেওয়া হয়েছে, এখানে কেন ওভারটপিং করছে, সোজা উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো তো, একবার সোজা। কিন্তু এখানে আমরা স্রোতটাকে স্টিমিত হতে দিচ্ছি, স্টিমিত হয়ে আস্তে আস্তে যখন ওপরে উঠছে তখন নেতিয়ে পড়ছে আর কি। এর ফলে তার শহরের দিকে এগোনোর সম্ভাবনাও কমবে, বালি খুবলে নেওয়ার ক্ষমতাও থাকবে না। সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। গোপীনাথবাবু, প্রকৃতস্থ থাকার কথা বললেন সুগতবাবু, আমি মুদ্রার আরেকটা উল্টো দিকও বলি, সেটা হচ্ছে দীঘাতে বা এই সমুদ্র সৈকতগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার দুর্ঘটনা হলেই বলা হয় যে একটা প্রায় লেভেলও লাগিয়ে দেওয়া হয় যে ও দীঘাতে দুর্ঘটনা, তার মানে নিশ্চয়ই মদ্যপ হয়ে নেমেছিলেন। কিন্তু তার মানে এই বিজ্ঞানসম্মতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি যে গবেষণা করছেন, তার মানে কিন্তু একটা মৃত্যু ফাঁদ তৈরি হচ্ছে, যেখানে অসতর্ক অবস্থায় নামলে মৃত্যু বা আঘাত পাওয়া অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। সেইটা থেকে একজন সাধারণ আম জনতা যারা উইকেন্ড কাটাতে দীঘায় যাচ্ছেন, কিভাবে সাবধান হবেন এবং বাঁচবেন? সমস্যার সমাধানটা কোথায়? হ্যাঁ, একদমই সঠিক কথা যে সবাই যে অপ্রকৃতিস্থ অবস্থায় থাকে এরকমটা তো নয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা একটা অঙ্ক কষে পার্সেন্টেজ হয়তো বার করা যেতে পারে। কিন্তু একদম যারা মানে সুস্থ মস্তিষ্কে জাস্ট ফ্যামিলি নিয়ে ট্যুর করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সাবধানেই থাকতে হবে। কারণ অন্তত আমার মতে যে ওল্ড দীঘায় স্নান করতে না নামা, তার জন্য অনেক প্ল্যাকার্ড বোর্ড ইত্যাদি লাগানো আছে, লোকাল পুলিশরাও বোধহয় ঘুরে বেড়ায় যাতে স্নান করতে না নামে। কিন্তু আসলে আমরা যখন বেড়াতে যাই না, একটু বেপরোয়া হয়ে যাই, মানে একটু নস্টালজিক ফিলিং থাকে, সেইখান থেকে হয়তো সবকিছু মানে পাত্তা না দিয়ে ঠিক আছে একটু নেমে দেখি। এটা যেমন একটা প্যারাগ্লাইডিং করতে করতেও মারা গেছে, ওখানে প্যারাগ্লাইডিং করার জায়গা নেই, এটা তো কোনো আইনসম্মত, তো আমরা নিজেরাই কিন্তু করি এগুলো। হ্যাঁ, আরেকটা দিক হচ্ছে যেটা একটু আগে কথা উঠছিল যে লো টাইডের সময় স্নান করা। আমি এইটুকু বলে দিতে পারি যে কোনো ট্যুরিস্ট সি রিসোর্টে গিয়ে লো টাইডের সময় স্নান করবে না, কারণ তখন সমুদ্রের যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা কম থাকে। মানুষ কিন্তু লড়াই করতে ভালোবাসে, মানে সমুদ্রে যাব হাই টাইডের সঙ্গে লড়াই করব না, স্নান করবো না, স্নান করে গা ব্যথা হবে না, এইটা কিন্তু মানতে চায় না। তারপরে হাই টাইডের সময় যে লড়ার মানসিকতা নিয়ে যাক, হ্যাঁ সেটাই, সেই জন্য বলছি, সেই জন্য ওখানে একটা, সেই জন্য ওল্ড দীঘায় না নেমে আমাদেরকে নিউ দীঘার দিকে অথবা বীর পুরুষ প্রমাণ করার তাগিদও থাকে। বীর পুরুষের ভয়ঙ্কর যারা প্রশিক্ষিত না হয় বা যথেষ্ট সতর্ক না হয়, যে কোনো জায়গায় এভারেস্ট থেকে শুরু করে যে দীঘায় চলে যাচ্ছেন, তাদের বিষয়ে তো এইটা আমাদের শিখতে হবে যে আমরা একটু সতর্ক হওয়া, একটু প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব। সতর্ক হওয়াটা ভীষণ জরুরি। লড়াই যদি করতে হয় প্রকৃতির সঙ্গে, প্রশিক্ষণ নিয়েই করা উচিত। একদমই তাই। সেটা নিউ দীঘাতে স্নান করলে খুব একটা অসুবিধা নেই, নিউ দীঘাতে এখনো ভাঙন হচ্ছে, মানে অপেক্ষাকৃত এখনো পর্যন্ত অতটা ভাঙন অঞ্চল নয়, কিন্তু নিউ দীঘার যাত্রাটা পেরিয়েও ভাঙন হচ্ছে। তখন কিন্তু নিউ দীঘা শঙ্কর সবই অ্যাক্রেশন জোন ছিল, মানে বালি জমা হতো। এখন কিন্তু ওটা অ্যাক্রেশন জোন নেই, একমাত্র তালসারির দিকে ছাড়া বালি আর কোথাও জমা হচ্ছে না। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে সহনাগরিকদের আমরা হারিয়েছি 2012 সালে, দুই ভাই একই পরিবারের, সঞ্জীব এবং সুরজিৎ, 2006-তে কলকাতারই এক ম্যানেজমেন্ট পড়ুয়া তীর্থসারথী দীঘায় সমুদ্র স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ওল্ড দীঘায় সমুদ্র স্নান হয়ে উঠতে পারে বিপজ্জনক। যেখানে ভাবছেন কোমর জল, সেখানে হয়তো জল মাথারও উপরে, সেই সঙ্গে রয়েছে চোরা স্রোত। হই হুল্লোড়ের মধ্যে একটু বেখেয়াল হলেই বিপদ, এমন দুর্ঘটনা ঘটেওছে অজস্রবার। ওল্ড দীঘা যেমন বহু পরিবারের কাছে অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র, তেমনি অনেকের কাছে আতঙ্কের অপর নাম। এখানকার খামখেয়ালি সমুদ্রই যে কেড়ে নিয়েছে তাদের প্রিয়জনকে।
যেমন কসবার বাসিন্দা মন্দিরা গুহ। 10 বছর আগে ওল্ড দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয় তার ছোট ছেলে তীর্থ সারথীর। এতদিন বুঝতে পারতেন না সাঁতার জানা ছেলে কিভাবে ডুবে গেল। এখন গবেষণার কথা শুনে তীর্থ সারথীর মায়ের মনে হচ্ছে এরকমই চোরা স্রোতই হয়তো টেনে নিয়ে গিয়েছিল তার ছেলেকে। আমরা তো মনে করি ওই যে দীঘার নিচে গিয়ে ওপরে গিয়ে আবার নিচে তলিয়ে গেল, এটা তো বুঝতে পারা যাচ্ছে না, চোরা স্রোতেই টেনে নিচ্ছে। ঢেউয়ের যে গতি পথ সেটা ওপর থেকে ঢেউ আসার পর নিচের দিক থেকে টেনে নিয়ে যাচ্ছে, মানে চোরা স্রোতের মতো একটা। তখন আমরা অজ্ঞতার ব্যাপারে, যেহেতু গবেষণালব্ধ কোনো বিষয় আমাদের সামনে আসেনি, আমরা বুঝতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে এটাই কারণ। নির্মম সত্যিটা আজও বিশ্বাস হয় না। মাঝে মাঝে মনে হয় ওই বুঝি দরজার কাছ থেকে ছোট ছেলে ডাকলো। ছেলে ছিল ইস্টবেঙ্গলের অন্ধভক্ত। সে চলে যাওয়ার পর থেকে আজও টিভিতে ইস্টবেঙ্গলের খেলা হলে দেখেন না মা। সব সময় ছেলের কথা মনে পড়ে, ও খেলার জন্য পাগল হয়ে যেত, খেলা দেখতে যাবেই, খেলা পাগল ছিল। খুব কষ্ট পায়, খেলা তো দেখার কোনো চিন্তাই নেই আমার পক্ষে, ছেলে নেই, ওই কষ্ট আর সহ্য করার মতো ক্ষমতা নেই। একই অভিজ্ঞতা উত্তর 24 পরগনার ইছাপুরের লোহ পরিবারের। 2012 সালে ওল্ড দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয় সঞ্জীব লোহ এবং সুরজিৎ লোহর। সঞ্জীবের 6 বছরের মেয়ে সমুদ্রে ভেসে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই তলিয়ে যান সঞ্জীব ও তার ভাই সুরজিৎ। দুজনেই সাঁতার জানতেন। আত্মীয়দের ধারণা বালির স্তর কমে যাওয়াতেই হয়তো তল পাননি তারা। তবে এই ঘটনার পর থেকে আর সমুদ্রে বেড়াতে যায় না লোহ পরিবার। ওরা কোটাল থাকার জন্য জলটা অনেক বেশি ছিল, উনি একদম জলের তোড়ে পুরোপুরি ভেসে চলে যান জলে। তারপর ওখানে বোল্ডারে বাড়ি খেয়ে উনি মারা যান। না যাই না, 2012 সাল থেকে আমি আর দীঘা যাই না। এই দুটি ঘটনা প্রতীকী মাত্র। প্রতি বছর ওল্ড দীঘায় ডুবে মৃত্যু হয় এরকম বহু মানুষের, কখনো অসতর্কতায়, কখনো আকস্মিকতায়। যাদবপুরের গবেষণাকে সামনে রেখে যথাযথ সচেতনতা প্রচার করে কি এই দুর্ঘটনা কমানো সম্ভব? সেটাই এখন দেখার। সত্যজিৎ বৈদ্য ও আস্তিক চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। সুভাষ, দেশের অন্যান্য বহু সমুদ্র সৈকতে একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে, একটা খুব স্পষ্ট যে ট্যুরিস্টদের উদ্দেশ্যে একেবারে বোর্ডে লেখা থাকে কোথায় কেন নিরাপত্তার অভাব বা কোথায় নামা উচিত। আরও কি স্পষ্ট করে পর্যটকদের জন্য দীঘা এই ব্যবস্থাটা করা উচিত? না, প্রথমে আমি একটা অভিজ্ঞতা করি। দীঘা আমাদের বড্ড দাগা দিয়েছে, ঘা দিয়েছে। আমি বসেছিলাম 2002 সালে, আমার সমস্ত পরে আমার ভাইপো রানা সে ভেসে যাচ্ছিল, প্রচণ্ড চিৎকার করে আমার মিসেস এবং আমরা কোনোভাবে, সে কিন্তু মদ্যপ ছিল না বা সে লড়াই করতেও যায়নি, আকস্মিকতা। তো আমার যেটা মনে হয় যে সমুদ্র উপকূলবর্তী একটা নির্দেশিকা এবং আইন রয়েছে আমাদের দেশে। 7500 কিলোমিটার হচ্ছে আমাদের কোস্টাল জোন। পশ্চিমবঙ্গে কোস্টাল জোন বলছে, এবং এইটা কিন্তু প্রথম আসে 1991 সাল থেকে 25 বছর আগে ফার্স্ট কোর্স আমি সেটা নিয়ে এসেছি। আর লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2011-র 6ই জুন, তাতে বলা হয়েছে যে প্রত্যেকটা স্টেট, যেসব এই 8টা স্টেটেতে কোস্ট রয়েছে, তারা তাদের স্টেট জোনাল প্ল্যান করবে, ম্যানেজমেন্ট প্ল্যান। এখানেই আমার প্রশ্ন, যেখানে পশ্চিমবঙ্গ জেলা শুধু নয়, আমি বলছি যে রাজ্যেরও একটা পর্যটনের বড় ইনকাম আয় আসে হচ্ছে এই দীঘা এবং এই সমুদ্র পর্যটন নিশ্চয়ই থাকবে। কতটা সিরিয়াস আমরা? হ্যাঁ, আমরা তো একদম, আমাদের এই যে আমি একটা এফিডেভিট নিয়ে এসেছি, কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তর এফিডেভিট দিয়েছে গত মার্চে গ্রিন ট্রাইব্যুনালে। তাতে বলেছে যে 2011-তে শুরু করার কথা ছিল, 2014-র মধ্যে লাস্ট ম্যান্ডেট ছিল, 2016-র জানুয়ারি 31শে জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের দিক থেকে কোনো কোস্টাল, এই যে 500 মিটার মানে সমুদ্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সমুদ্র কিন্তু আমাদের এখনো কিন্তু সেইভাবে গ্রাস করেনি। চোরাবালি বা আন্ডার কারেন্ট বা এখানে ওই বৃত্তাকার ঢেউয়ের জন্য যেটা হচ্ছে, সেটা কিন্তু লিমিটেড টু দ্যাট। ঠিক, একাধিক অবৈধ নির্মাণ হোটেল ভেঙে দিতে হয়েছে, অবৈধ নির্মাণ ভেঙে দিতে হয়েছে, মানে পুরোটাই অবৈধ। তার কারণ হচ্ছে যে যদি আইন মেনে করতে হয়, 500 মিটার ফ্রম HTL, হাই টাইড লেভেল। একটা কথা আমি বলি শুধু, যেহেতু আমি কোস্টাল জোন ম্যানেজমেন্টের বর্তমানে স্টেট গভর্নমেন্টের
যে সাব কমিটি রয়েছে বা স্টেট কোস্টাল রিজন ম্যানেজমেন্ট অথরিটি, আমি তার মেম্বার। সেক্ষেত্রে আমার যেটা বলার, যে আমি যেটা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারের আইনে আপনি দেখবেন বলা আছে যে এখানে হাইটাইড লাইন কোন জায়গাটায়, এই মার্কিংটা করে দেবে সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সেখান থেকে সেটব্যাক লাইন কতটা হবে সেটাও করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে আমি এবার কি করে আমি বলছি, আমি কি করে বলছি যে 2 বছরের মধ্যে সেইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার করে দেওয়ার কথা ছিল। রিপিটেডলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে যে আপনারা এটা পাঠান, কিন্তু সেটা তারা এখনো পর্যন্ত পাঠাননি। এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্য হচ্ছে যে 1991 সালের পর 2001 সালে কিন্তু আমাদের একটা কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্ল্যান ছিল এবং এটা ডিফেক্টিভ ছিল। হ্যাঁ, সেটা ডিফেক্টিভ ছিল। সেই জন্যই তো 2011 সালে গোটা ভারতবর্ষের যে ডিফেক্ট সেটাকে সংশোধন করে নতুন। বেশ, আমার এইখানেই সৌমেন সরকারের কাছে প্রশ্ন থাকবে। সৌমেন বাবু, আপনি অধ্যাপক, ছাত্রছাত্রীদের নিয়ে বারবার এক্সকারশন ইত্যাদি দীঘাতে যেতে হয়েছে। এই যে টানাপোড়েনের মাঝে যে কেন্দ্র সরকার তার দায়িত্ব কতটা পালন করছে, রাজ্য সরকার কতটা পালন করছে, কেউ ল্যাপস করছে কিনা তার পাটে, আদালত, এই সমস্ত কিছুর মাঝে কোথাও একজন আম পর্যটকের নিরাপত্তাকে বিঘ্নিত হচ্ছে বা তার স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপোষ করা হচ্ছে সেই দীঘায়, যেটা আমাদের জেলার বা রাজ্যের অর্থনীতিতে একটা বড় রোল প্লে করছে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ দীঘা তো 1 নম্বর টুরিস্ট স্পট ভারত, আমাদের পশ্চিমবাংলার। যদি হোটেলের নিরিখে আপনি দেখেন, একজন অর্থনীতির অধ্যাপক হিসাবে আমি বলতে পারি, আমি একটা বিখ্যাত ওয়েবসাইটে ডেটা দেখছিলাম, সেখানে প্রায় 250-র ওপরে হোটেল আছে। এখানে যদি আমরা ভাবি যে প্রত্যেকটা হোটেলে কতজন স্থায়ী কর্মী এবং অস্থায়ী কর্মী আছে, তাদের ভবিষ্যৎ, পর্যটক, সিনেমার শুটিং, এই যে দীপুদা বললাম, এটা টালিগঞ্জের রসিকতা, যে বাংলা সিনেমা তখন তো বিদেশে যেত না, এখনো হয়তো সবাই যেতে পারে। দীঘা, পুরী, দার্জিলিং, আমরা প্রচুর দেখেছি দীঘার, বিশেষ করে ওই বালিয়াড়িগুলোতে। দীপুদা কিন্তু এখন বিপুদা হয়ে গেছে, মানে বিপদের ঝাউবন এবং বালিয়াড়িতে শুটিং আমাদের দেখে আমরা অভ্যস্ত, পুরনো সিনেমা যারা আমরা দেখি। এখন ঘটনা হচ্ছে যে একজন পর্যটক হিসেবে তো নিঃসন্দেহে সাংঘাতিক আশঙ্কার কারণ। আমি নিজেও ছাত্রছাত্রীর দিনে অনেকবার গেছি, ওল্ড দীঘাতেও থেকেছি, রিস্ক নিয়ে স্নানও করেছি। এখন বুঝতে পারছি যে সেটা হয়তো কিছুদিন আগে, কিন্তু সেটা স্টিল লেট 90s, তবুও সেটা খুব রিস্কি ছিল, এটা বোঝা যাচ্ছে। যদিও আমি সব প্রিকশন নিয়েই করেছি, কিন্তু এটা আমি মানি যে এরা সবসময় প্রকৃতস্থ বা অপ্রকৃত থাকার ব্যাপার নয়। আমি দীঘাতে নিজে গিয়ে দেখেছি অনেক ধরনের, যখন খুব জল উঠে আসে তখন সেখানে নানা ধরনের খাঁজ থাকে, সেখানে পা আটকে যেতে পারে, পা ঘুমড়ি খেয়ে কেউ পড়তে পারে, তো অনেকগুলো ঘটনা ঘটতে পারে। সোজা কথা হচ্ছে যে ওল্ড দীঘাতে স্নানটা না করাই ভালো, বিশেষ করে যেখানে যখন হাই টাইড। আর উনি যেটা বললেন সেটা একদম ঠিক কথা, যে হাই টাইডের সময়ই স্নান করতে ইচ্ছে করে, কারণ ওই যেটা হয় ব্রেকার টাইম, ওই যুদ্ধ করা, তো যুদ্ধ করাটাকে যুদ্ধ হিসেবে না দেখলেও, আনন্দ হিসেবে দেখলেও সেটা লাগে। তো আমার মনে হয় যে ওল্ড দীঘায় থেকে নিউ দীঘার দিকে যাওয়াটাই বেশি ভালো। একেবারে আমি এই কথা দিয়ে এই অনুষ্ঠানের এই পর্ব শেষ করব। সুভাষদার কথা কোট করে বলতে হয় যে দীপুদা বিপুদা যেন না হয়, অর্থাৎ বিপদ আছে কিন্তু সচেতনতাও একই সঙ্গে থাক, এবং একটা সুস্থ ম্যানেজমেন্ট প্ল্যান যেটা ফুল প্রুফ হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায়, যেন দ্রুত পর্যটকদের সাথে, এ রাজ্যের সাথে, মানুষের সাথে সেটা রূপায়িত হয়। দেখব যে পর্যটকরা এই দীঘার সমুদ্র তটের বিপদ নিয়ে ঠিক কি বলছে। মানুষ ছুটি পেলে বেড়াতে যাওয়ার জায়গা খোঁজে, আর দীঘা হলো এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য মানুষ ছুটি খোঁজে। সেটা বছরে 3-4 বার হয়ে গেলেও কোনো সমস্যা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেসব মানুষের কপালেই চিন্তার ভাঁজ ফেলতে পারে, কারণ এখানে বলা হয়েছে ঢেউয়ের থাবায় ওল্ড দীঘার সমুদ্র তটের স্তর ক্রমশ নামছে, গভীর হচ্ছে সমুদ্র গহ্বর। অর্থাৎ সতর্ক বার্তাটা স্পষ্ট, ওল্ড দীঘায় সমুদ্র স্নান বিপজ্জনক। যারা নিয়মিত দীঘায় যান তাদের অনেকেও এখন ওল্ড দীঘাকে স্নানের ক্ষেত্রে আর নিরাপদ মনে করছেন না। যেমন কাঁকুরগাছির বাসিন্দা দেবাশিস কুণ্ডু, স্ত্রী সন্তানকে নিয়ে বছরে অন্তত 2 বার দীঘা যাওয়া তার চাই, কিন্তু ওল্ড দীঘায় স্নান একেবারেই না। ওল্ড দীঘায় লোকে সমুদ্রটাই দেখতে আসে, সমুদ্রের এই উচ্ছ্বাসটাকে দেখতে আসে, এটাকে পছন্দ করে লোকে। চান করার কথা বললে বা স্নান করার বা সমুদ্রের মধ্যে পা ডুবিয়ে বসে থাকার যে আনন্দ, সেটা নিশ্চিতভাবেই নিউ দীঘায় গিয়ে উপভোগ করার চেষ্টা করে। যথোপযুক্ত ব্যবস্থা ছাড়া কেউ নেমে বিপদে ঘুরতে এসে পড়ুক, এটা ঠিক কাম্য না। হাওড়ার ব্যবসায়ী অভিজিৎ সাধুখার 32 বার দীঘা ঘোরা হয়ে গিয়েছে। অভিজ্ঞতা থেকেই ওল্ড দীঘায় স্নান করতে নামেন না। থাকা খাওয়া ঘোরা পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্নান নইব চ। নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছে, তারপর বোল্ডারের ভয়, জল তো নামছেই না। ওল্ড দীঘাটার বিপজ্জনক ব্যাপার, অনেকেরই হাত পা কেটে যায় বা আছড়ে পড়লে খুবই বিপজ্জনক। তো ওল্ড দীঘায় নামার কোনো চান্স নেই, বালিগুলো তো পায়ের তলা থেকে সরে যায়।
দীঘা শঙ্করপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান গিরিশচন্দ্র রাউতের দাবি, তারা হোটেলেই সকলকে সতর্ক করে দিচ্ছেন যাতে ওল্ড দীঘায় কেউ স্নান না করেন। আমাদের ওল্ড দীঘাটা চান করার পক্ষে খুব বিপজ্জনক হয়ে গেছে। সাবধানতা অবলম্বনের জন্য থানা থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমরা অ্যাসোসিয়েশন থেকেও আমরা কিন্তু সব লিখিত এবং মাইক অ্যানাউন্স করি। কিন্তু সতর্ক বার্তা তো সবার কানে ঢোকে না। বহু অল্প বয়সী পর্যটক রয়েছেন যারা আনন্দের তোড়ে ভেসে গিয়ে কোনো সাবধান বাণীর দিকে নজর দেয় না, আর মুহূর্তের সেই ভুলেই ঘটে যায় বিপদ। সুমন ঘরাই, এবিপি আনন্দ, দীঘা। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।